রবিনবাবু এবং বৈশাখী দেবীর এক ছেলে পলাশ এবং এক মেয়ে চন্দনা। ছেলে সবে চাকরি পেয়েছে, বয়স 25 বছর। এদিকে চন্দনার বয়স 21 বছর পেরিয়েছে। রবিনবাবুর এবং বাড়ির সকলের ইচ্ছে যে আগে মেয়ের বিয়ে দেবেন। পলাশেরও ইচ্ছে সে বছর 5 বিয়ে করবে না। এজন্যই চন্দনার জন্য সম্বন্ধ দেখা শুরু হয়। আমি তো বলছি এরকম ছেলে তুমি আর পাবে না। ওরা রাজি হয়েছে কারণ আমাদের মেয়ের বয়স কম। তাছাড়া আজকালকার যা যুগ, ব্যাংকে চাকরি করা পাত্র বারবার আসে না। এই বিয়েতে তোমরা আর অমত করো না। আরে বাবা, আমি অমত করছি কোথায়? শুধু বলেছি যে এতগুলো টাকা ম্যানেজ করে করব। সব কিছু ম্যানেজ হয়ে যাবে। আগে তুমি মন স্থির করে কাজে নেমে পড়ো তো দেখি, তারপর দেখবে সবকিছু হাতের কাছে এসে গেছে। ইচ্ছা থাকলেই উপায় বের হয়, বুঝলে? আচ্ছা মা, আমার তো মাথায় আসছে না, এই একটা ব্যাপার নিয়ে তোমরা এত সিরিয়াস নিচ্ছ কেন? তোমাদের এত থাকতে এই পাত্রটাকে পছন্দ হয়েছে? তোমরা শুনলে তোর ডিমান্ডটা কত? 15 লাখ টাকা। আরে বাবা, যে ছেলে প্রতিষ্ঠিত তার আবার কোনো কিছুর অভাব হয়? তবে তোমরা টাকা দেবেই বা কেন? আরে ওগুলো সমাজে নিয়ম, আর আমরা সমাজে বাস করি, তাই এই নিয়মগুলো তো আমাদেরকে পালন করতেই হবে। সারাটা জীবন ধরে দেখে আসছি মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ির সম্মান অনেকটাই বেশি, তাই এটা তাদের মানের জন্য দেওয়া। টাকার সাথে সাথে যে এই মান বিচার, আমি মানতে পারবো না। আমি এরকম মান সম্মান মানি না। ছেলেটা যদি সত্যিই ভালো হতো আর তাদের পরিবারে যদি সত্যি মান সম্মান নিয়ে চিন্তা করতো, তাহলে এরকম ভাবে সবার সামনে টাকার ডিমান্ড করতো না। আচ্ছা তুই কেন শুধু শুধু এসব বিষয়ে মাথা ঘামাচ্ছিস বলতো? আমি তো বললাম এটা সমাজের নিয়ম। আজ আমরা আমাদের মেয়েকে দেব, কাল তোর বউ এ বাড়ির জন্য আনবে। এটাই চক্রাকারে চলে আসছে। আর এটা তো খারাপের কিছু নেই। ছেলের যদি ডিমান্ড না থাকে তাহলে তার যোগ্যতাটা যাচাই করা হবে কি করে শুনি? হা হা হা, তোমাদের চিন্তা ভাবনা থেকে আমারই হাসি পাচ্ছে। তোমরা একটা ছেলের যোগ্যতা তার ডিমান্ডের থেকে বেশি বিচার করছো। দেখো মা, তোমরা যে যুগে বাস করছো আর যে ধ্যান ধারণা নিয়ে বসে আছো, ওই দুটোর সঙ্গে এখন মিল নেই। ওসব থেকে বেরিয়ে এসো। আর যদি মেয়েটাকে সত্যি সত্যি সুখে দেখতে চাও, তাহলে এমন কোনো পাত্রের হাতে দাও যে তার মধ্যে যেন লোভ লালসা না থাকে, যে তোমার মেয়ের যেন মর্যাদা দেয়, তার টাকা পয়সার দিকে যেন তাকিয়ে বসে না থাকে। আচ্ছা তাহলে কি মেয়েকে চাল চুলোহীন ভিখিরির হাতে তুলে দেব? কারণ ওদেরই তো একমাত্র ডিমান্ড থাকে না। এসব না ভেবে ওকে একটু পড়াও না। আমি তো মাত্র গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি, আর একটু পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে যাক, নিজের ভালো মন্দ বিচার করার ক্ষমতা হয়ে যাক, তারপর না হলে বিয়ে হবে। এত তাড়াহুড়োর কি আছে? রবিনবাবু এতক্ষণ বসে বসে ছেলে এবং স্ত্রীর কথোপকথন শুনছিলেন। এবার তিনি বলেন, দেখ পলাশ, আমরা তোকে লেখাপড়া শিখিয়ে প্রতিষ্ঠা হওয়ার সাহায্য করেছি, আর তুই সেই পড়াশোনার জন্য আমাদের কাছে ফলাবি না। আমরা হলাম তোদের গার্জিয়ান। তোদের ভবিষ্যতে কি ভালো হবে না হবে তার বিচার আমাকে শেখাতে আসিস না। তোদের থেকে আমি বেশি ভালো জানি, আর আমাদের দূরের দৃষ্টিও খুব বেশি। তোদের এ ব্যাপারে বেশি মাথা ঘামাতে হবে না। বাবার কথা শুনে পলাশ সেখান থেকে উঠে চলে যায়, কারণ সে জানতো বাবাকে রাজি করা তার পক্ষে সম্ভব নয়। বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। পনের 15 লক্ষ টাকা, গয়না গাটি, আসবাবপত্র এবং আরো নানান খরচ নিয়ে রবিনবাবুর প্রায় 30 লক্ষ টাকার মতো বাজেট হয়ে যায়। তার কাছে যা টাকা জমানো ছিল এবং স্ত্রীর গয়না ও কিছুটা জমি বিক্রি করে তিনি মোটামুটি 20 লক্ষ টাকা জোগাড় করেন। বাকি টাকা তাকে লোন নিতে হয়, কিন্তু তিনি মেয়ের বিয়েতে কোনো জিনিসেরই খরচ করতে দ্বিধা করেন না। বিয়ের পর বৈশাখী যখন শ্বশুরবাড়িতে যায়, সামনে সারি সারি সাজানো জিনিসপত্র দেখে তার শাশুড়ি শীতলা দেবী বলেন, বৌমা, তোমার মা তো মাত্র 7খানা শাড়ি দিয়ে পাঠিয়েছে। আমাদের আত্মীয় স্বজন সব মিলে 200 জন। আমি তো তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম, তাও মাত্র এই কটা শাড়ি এনেছো। আর শাড়িগুলো তো দেখে মনে হচ্ছে একেবারে সস্তা, ওই 150 টাকার হোলসেল। না মা, এই শাড়িগুলো 150 টাকার নয়, প্রত্যেকটা শাড়ি অনেক দামি। আমি, বাবা, মা, দাদা সবাই মিলে দোকানে গিয়ে এগুলো একটা একটা করে পছন্দ করেছিলাম। সে যা পছন্দ করেছো তা তো দেখাই যাচ্ছে। এখন আমাকে নিজের ঘর থেকে টাকা দিয়ে সবার জন্য শাড়ি কিনতে হবে। আর এসব কি? থালা বাসনে শুধু স্টিল, কাঁসা, পেতল আর কাঁচের সেট দিয়েছে। তোমার মাকে যে বলা হয়েছিল একটা করে রূপোর সেট দিতে, সেটা কোথায়? মা, বাবার রূপোর সেটের কথা মনে ছিল। বাবা বলল ওটা কিছুদিন পর পাঠাবে। আসলে অত বড় বড় থালা আর পুরো সেটটা কিনতে অনেকটাই টাকা বাজেট লাগছিল। সেজন্য বাবা বলল কিছুটা সামলে যায়, তারপর পাঠাবো। তোমার বাবা মা তো অল্পতেই অস্থির হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। আমার ছেলের জন্য যেসব মেয়েরা যোগাযোগে এসেছিল তারা তো সোনার থালা বাসনের সেট দিতেও রাজি ছিল, কিন্তু আমার ছেলে যে তোমার ছবি দেখে সে তো আর অন্য কোথাও কথা এগোলোই না। আমরা এত করে বোঝালাম, কিন্তু ছেলের একই কথা, মা রূপো সেট দিচ্ছে তাই নিয়ে নাও,
কিন্তু এই মেয়েকেই আমি বিয়ে করব। ছবিতে তো তোমাকে খুব বেশি ফর্সা লাগছিল, সামনে থেকে রংটা আবার অনেকটা মরা দেখতে পাচ্ছি। শাশুড়ির এইসব কথা শুনে চন্দনার মন খুব খারাপ হয়ে যায়। সে ভাবতেও পারে না বিয়ের প্রথম দিন তার শ্বশুরবাড়ির ব্যবহার তার প্রতি এমন হবে। তার দুই ননদ তার আপ্যায়ন করার জন্য বাড়ি থেকে বেরোয় না। কাজের লোকেরা অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। যদিও বিয়ের পর সব মেয়ের মধ্যেই একটু ভয় থাকে, তবুও তাদের মনে একটা শান্তি থাকে যে যে বাড়িতে সে যাচ্ছে সেটা তার নিজের বাড়ি। চন্দনার ক্ষেত্রে তেমনটি হয়নি। এই বাড়িটা যেন তার কাছে একটা অপরিচিত এবং অচেনা জায়গা বলে মনে হচ্ছিল। চন্দনার এই ধারণা সারা জীবন তার কাছে থেকেই যায়। কয়েকদিন পর চন্দনার স্বামী রঘু তাকে বলে, তোমার বাবা যে ফার্নিচার গুলো দিয়েছে ওগুলো কি লোকাল দোকান থেকে দিয়েছে? তুমি এভাবে বলছো কেন? প্রত্যেকটা ফার্নিচার বাবা নিজে দাঁড়িয়ে তৈরি করিয়েছে, সব 1 নম্বর সেগুন কাঠের তৈরি। হ্যাঁ, কত যে 1 নম্বর তা বোঝাই যাচ্ছে। যাই হোক, গাড়িটা কি পুরাতন গাড়ি ছিল নাকি বলতো? এই গাড়িটা যা তেল খাচ্ছে আমার পক্ষে ব্যবহার করা সম্ভব না। গাড়ি কেনার সময় তো তুমি নিজে গিয়েছিলে পছন্দ করতে, সেকেন্ড হ্যান্ড কিনা তুমি বুঝতে পারোনি? আর চোখের সামনে তো দেখিয়েছিল ফার্স্ট হ্যান্ড, কিন্তু তারপরে যে 2 নম্বরই করেছিল তা আমি দেখতে গিয়েছিলাম। যাই হোক, তোমার বাবাকে বলবে প্রত্যেক মাসের তেলের খরচটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। তোমার এসব বলতে লজ্জা করছে না? তুমি কি মানুষ? চন্দনা রঘুকে এভাবে বললে রঘু চন্দনাকে চড় মারে। চন্দনার চোখে জল চলে আসে। এই ঘটনা বারবার ঘটতে থাকে। শাশুড়ির কটু কথা, স্বামীর মার এবং ননদদের বাঁকা টিটকিরি চন্দনার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। দিনের পর দিন সে এসব সহ্য করে। শেষে সে তার মাকে ফোন করে বলে, মা, আমি কি সত্যি সত্যি তোমাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিলাম? এর থেকে ভালো হতো তুমি আমাকে কোনো গরিব ছেলের হাতে তুলে দিতে, অন্তত শান্তিতে তো দিন কাটাতে পারতাম। এখানে তো এক মুহূর্ত আমার শান্তিতে কাটছে না। কি বলিস রে মা? তোর ভবিষ্যতের কথা ভেবে এত ভালো প্রতিষ্ঠিত ছেলে দিকে তোর বিয়ে দিলাম। ভেবেছিলাম ছেলেটা শিক্ষিত, ভদ্র, সে অন্তত তোর কদরটা বুঝবে, কিন্তু ওরা যে এরকম হবে তা তো আমরা বুঝতে পারিনি। তুমি জানো, আমার শাশুড়ি প্রত্যেকটা জিনিসে আমার খোঁজ ধরে। আমি সেই ভোরবেলা থেকে রাত পর্যন্ত বাড়িতে চাকরির মতো পরিশ্রম করি, কিন্তু কোনোদিনও কেউ আমাকে দুটো ভালো কথা শোনালো না। এখন তো তোমাদের দেওয়া প্রত্যেকটা জিনিসই ওদের কাছে খারাপ। প্রত্যেক দিন আমাকে কথা শুনতে হয় যে আমি ভিখিরি বাড়ি থেকে উঠে এসেছি, আমার রং কালো, কপাল জোড়ে আমি এত ভালো স্বামী পেয়েছি, আমাকে বিয়ে করে ওদের ছেলের ভাগ্য খারাপ হয়ে গেছে। এসব কথা শুনতে হচ্ছে মা। কপালটাই খারাপ রে মা, না হলে এত কিছু খরচ করে, এত সাধ্য সাধনা করে তোর কপালে এই জোটে? হ্যাঁ রে মা, তোর গলা এরকম বসা বসা লাগছে কেন? সর্দি হয়েছে নাকি? হ্যাঁ, একটু হয়েছে, জ্বর হয়েছে। আজ 3 দিন হলো একটুও খেতে পারছি না। ওষুধ খাওয়া, ডাক্তার দেখানো তো দূরের কথা, কেউ একবারও জিজ্ঞাসা পর্যন্ত করতে আসেনি যে আমি কেমন আছি। মা, তুই কিছুদিনের জন্য এখানে চলে আয়, আমি তোকে ডাক্তার দেখাবো। একটু সুস্থ হয়ে তারপরে ফিরে যাবি। ঠিক আছে মা, আমি একবার বাড়িতে বলি, তারপর তোমাকে জানাবো। চন্দনা তার শাশুড়ি শীতলা দেবীর কাছে গিয়ে বলে, মা, আপনি তো জানেন কদিন ধরেই আমার শরীরটা খুব খারাপ, মাথা তুলতে পারছি না, শরীরটাও খুব দুর্বল লাগছে। তাই মা বলছিল কয়েকদিনের জন্য ওখানে যেতে। ও বাবা, সামান্য জ্বর হয়েছে তাতেই মাকে ফোন করে সব জানিয়ে দেওয়া হয়েছে, আর মা পরামর্শ দিল যে চলে আয়। বাহ, এই শিক্ষা পেয়েই তো আজ আমার বাড়িটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছো। আরে বাবা, কথায় কথায় যদি বাপের বাড়ি যেতে হয় তাহলে কি আর সংসার করা হবে? তোমার মা তোমার সংসারটা আর হতে দেবে না দেখছি, আর তুমি এই সামান্য কথাটাকে বুঝতে পারছো না। 2 বার বাপের বাড়িতে গেছি, তাও একবেলা করে থেকেছি। আজ 11 মাস পর যাব বলছি, তাতেও আপনার এত সমস্যা? দেখো, মেয়ের কথা দেখো। এই সব কিছু কিন্তু আমি আমার ছেলেকে শোনাবো। মায়ের কাছ থেকে কথা শিখে কিভাবে আমার সঙ্গে তর্ক করছে। দাঁড়াও, ছেলে বাড়ি আসুক, তারপর তোমার শাস্তিটা হচ্ছে। আপনারা আমাকে শাস্তি দেওয়া ছাড়া আর কি বা পারেন? কদিন ধরে দেখছেন আমি অসুস্থ, ডাক্তার দেখানো তো দূরের কথা, কেউ একটু ভালো করে কথা পর্যন্ত আমার সঙ্গে বলছে না। আমার কথায় ভুল আছে? আমি কি খারাপ কাজ করছি? শুধু সেই দিকেই তো তাকিয়ে বসে আছেন। সারা দিন যে গাধার মতো পরিশ্রম করি সেদিকে তো কারোর নজরই যায় না। দেখো, তোমার মতো এই সামান্য জ্বর-সর্দি নিয়ে এত বাহানা করার মতো মন মানসিকতা আমাদের নেই। তাছাড়া আজ আবার মেয়েরা আসবে, এখন তোমার বাপের বাড়ি যাওয়া হবে না। চন্দনা শাশুড়িকে বলা সত্ত্বেও তার শাশুড়ি তাকে বাপের বাড়ি পাঠায় না। বিকেলবেলা ননদরা সব এসে হাজির হয়। অসুস্থ শরীর নিয়ে চন্দনাকে সমস্ত কাজকর্ম করতে হয়। রাতের বেলা চন্দনা একেবারে নেতিয়ে পড়ে। ননদ, শাশুড়ি, স্বামী সবাই নিচে গল্প গুজব করছিল।
এমন সময় ছোট ননদ বর্ষা বলে, মা কি খিদে পেয়েছে গো, বৌদিকে বলো না খাবার বেড়ে দিতে। এতক্ষণ তো খাবার বেড়ে দেওয়ার কথা, নিশ্চয়ই নিজের ঘরে গিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে। একবার ঘরে গিয়ে বৌমাকে ডেকে দে। এদিকে তার ননদরা খিদেতে অস্থির হয়ে যাচ্ছে, আর উনি মহারানী আরাম করে ঘুমাচ্ছেন। বাড়িতে যে এতদিন পর ননদরা এসেছে, সেদিকে তো তার কোনো দায়িত্ব বোধ নেই দেখছি। আচ্ছা মা, আদেও বৌদির শরীর অসুস্থ তো, নাকি আমাদের আসার কথা শুনে সব নাটক শুরু করেছে? আসলে তোমরা কিছু বলো না তো, তাই এরকম মাথায় উঠে নাচে। আমাদের শ্বশুর বাড়িতে ননদরা এলে না, আমরা সারাক্ষণ তাদের পায়ে পায়ে ঘুরঘুর করি। 5টা মিনিট রেস্ট নেওয়ার না সময় থাকে না। এসব তোমাদের আশকারার ফল। আমি আর একা কত কথা বলবো রে মা। আমার ছেলে তো মুখে কুলু পেটে বসে থাকে, বইয়ের কোনো ভুল তার চোখেই পড়ে না। আমি একা কেন খারাপ হতে যাবো বলতো? সত্যি দাদা, বউকে দেখে যে তুই এরকম ভিজে বিড়াল হয়ে যাবি তা আমরা কখনোই ভাবিনি। তুই কি বৌদিকে সত্যি সত্যি খুব ভয় পাস নাকি রে? একেবারেও আজে বাজে কথা বলছি না। কি বাঘ না সিংহ যে আমি ওকে ভয় পাবো? তাছাড়া একবার যে ফটো দেখে পছন্দ করেছি, সে ভুলের মাসুল আজও দিতে হচ্ছে। তোর জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো, তাহলে এতদিনে কবে ডিভোর্স দিয়ে অন্য কোনো বিয়ে করে নিয়ে চলে আসতো। তোর কিসের অভাব রে? একই বয়স কম, তার উপরে এত ভালো চাকরি করিস, তোকে কে বাধা দেয়? জানো মা, আমাদের ওখানে 55 মাস্টার 55 বছর বয়সে নতুন বিয়ে করেছে। নতুন বউটা কি সুন্দর গো, যেমন দেখতে তেমন কাজ। আমার তো শুধু আফসোস হয়, দাদার যদি ওরকম একটা বউ হতো। আরে ও যদি আমাদের হাতে পুরো ব্যাপারটা ছেড়ে দিত, তাহলে দেখতিস এখনো সময় আছে। ও যদি রাজি হয়, তাহলে আমি কাল থেকেই নতুন মেয়ে দেখা শুরু করব। মা এবং বোনের কথা শুনে রঘু লজ্জা পেয়ে যায়। দেখো দেখো মা, দাদার কিন্তু ইচ্ছা আছে। আমি তো বলি তুমি দেখাশোনাটা শুরুই করে দাও। আচ্ছা সে হবে ক্ষণে, এখন তুই যা, ওকে তুলে বলতো যে সবার জন্য খাবার বেড়ে দেয় যেন। রঘু ঘরে গিয়ে দেখে চন্দনা শুয়ে আছে। সে তাকে ঘুম থেকে তুলে খাবার বাড়ার জন্য বলে। চন্দনা উঠতে পারে না এবং বলে, আমি আর পারছি না, তুমি মাকে বলো না গো একবার খাবারটা বেড়ে দিতে। এই কথা শুনে রঘু রেগে গিয়ে চন্দনাকে মারধর করে। চন্দনা অজ্ঞান হয়ে যায়। রঘু ভয় পেয়ে তার মায়ের কাছে গিয়ে সবকিছু বলে। নিজেদের মাথায় কোনো দোষ রাখবে না বলে শীতলা দেবী চন্দনার মাকে ফোন করে এবং মেয়েকে নিয়ে যেতে বলে। চন্দনার ভাই এসে অসুস্থ বোনকে বাড়ি নিয়ে যায়। এরপর তারা তাকে হাসপাতালে ভর্তি করে। 1 সপ্তাহ ধরে হাসপাতালে থাকার পর চন্দনা একটু একটু করে সুস্থ হয়ে ওঠে। তাকে জিজ্ঞাসা করা হলে সে সমস্ত ঘটনা সবাইকে বলে দেয়। সবকিছু শুনে পলাশ বলে, নাও এবার তোমার শান্তি হয়েছে তো? বলছিলে তোমার নাকি দূরদৃষ্টি আছে। এই তোমার দূরদৃষ্টি? একটা লোভী রাক্ষসের হাতে নিজের মেয়েটাকে বিক্রি করে দিয়েছো, তার পরিণাম নিজের সামনে দেখতে পাচ্ছ। আমরা সত্যি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। এখন আমাদের হাতে আর কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয়নি। এই সময় তোমরা ঠিক সিদ্ধান্ত নাও ও সুযোগটাকে কাজে লাগাও। পুলিশের কাছে রিপোর্ট করো, ডিভোর্সের জন্য একটা কেস ফাইল করো। আমি আমার বোনকে আবার কলেজে ভর্তি করব, জীবনে ওকে আবার দাঁড়াতে হবে। পলাশের কথা শুনে সবাই রাজি হয়। তার বাড়ির লোকেরা রঘুর বিরুদ্ধে কেস করে। এর ফলে তারা যে সমস্ত জিনিস নিয়েছিল সেসব তাদেরকে ফেরত দিতে হয়। তার সঙ্গে রঘুকে প্রত্যেক মাসে চন্দনাকে কম্পেনসেশন দিতে হয়। এদিকে চন্দনা কলেজে ভর্তি হয় এবং দেখতে দেখতে সে একটি ভালো চাকরি পেয়ে যায়। এরপর চন্দনার জীবন একেবারে পাল্টে যায়। কয়েক বছর পর প্রভাত নামে একটি ছেলের সঙ্গে তার বিয়ে হয় এবং দুজনেই সুখে শান্তিতে সংসার করতে থাকে। এই যে দিদি, নিন না আর একটা সিঙ্গাড়া নিন। এটা আমাদের এখানে বিখ্যাত সমতুলের সিঙ্গাড়া, খেলে আপনাকে খেতেই মন যাবে। নাও, এবারে মনে হয় বিপদ ঘটাবে। এমনিতেই মায়ের পেট খারাপ থাকে, উল্টোপাল্টা খাবার খেলে বারবার বাথরুমে যেতে হয়। এই না না, এগুলো থাক না, এগুলো পরেও খাওয়া যাবে। মা, আমরা যেই কাজে এসেছি সেটা আগে মেটালে হয় না? আরে তুই একটু চুপ কর, ওনারা সিঙ্গাড়াগুলো তো আমাদের জন্যই এনেছেন। এখন যদি আমরা না খাই তাহলে তো সিঙ্গাড়াগুলো নষ্ট হয়ে যাবে। কই দিদি, সিঙ্গাড়ার প্লেটটা একটু এদিকে দিন তো দেখি। ঠিক আছে মা, তাহলে তোমরা খাও, আমি বাড়ি যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ হলে বাড়িতে আসবে, ওকে? আরে বাবা, তুই রেগে যাচ্ছিস কেন? আচ্ছা তুই বস, আমি মেয়েকে ডাকতে বলছি। এই যে সবিতা দেবী, আপনি বরং মালাকে ডেকে পাঠান। এমনিতেও অনেকটা সময় হয়ে গেল, জানেন তো ছেলেদের ধৈর্য কম। এটা ছিল বারুইপুরের ঘটনা, যেখানে সবিতা দেবীর একমাত্র মেয়ে মালাকে দেখতে ছেলেপক্ষ অর্থাৎ রমেন ও তার মা মালিনী দেবী এসেছিল।
তারা বেশ কিছুক্ষণ আগেই সেখানে এসেছিল, কিন্তু তখনও সেখানে মেয়েকে না এনে সবিতা দেবী এক এক করে বিভিন্ন প্রকারের খাবার এনে যাচ্ছিল। আর এটা দেখে রমেন খুবই বিরক্ত হয়ে পড়েছিল। তখন হ্যাঁ, এই তো এসে পড়লো বলেই কথা। আসলে জানেন তো, মেয়েদের রেডি হতে একটু সময় লাগে। মালা, এই মালা, মা কোথায় গেলি? একটু তাড়াতাড়ি আয়। এভাবেই বেশ কিছুক্ষণ ধরে সবিতা দেবী ডাকতে থাকে, কিন্তু তখনও মালার কোনো সাড়া না পেলে সে বলে, আপনারা দয়া করে কিছু মনে করবেন না, আমি এক্ষুনি গিয়ে ডেকে নিয়ে আসছি। এই বলে সবিতা দেবী তার মেয়ে মালাকে বাড়ির বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, কিন্তু সে কোনো জায়গাতেই খুঁজে পায় না। তখন সে আর কোনো জায়গায় না দেখে সোজা টয়লেটের দিকে যায়, কারণ সবিতা দেবী ভালোভাবেই জানতো যে মালাকে কোথাও না পাওয়া গেলে শেষে টয়লেটেই পাওয়া যাবে। আসলে মালার একটি খারাপ অভ্যাস ছিল, আর সেটা হলো বেশিক্ষণ ধরে পটি করা। আর তাই সে একবার টয়লেটে গেলে ঘন্টার পর ঘন্টা বাইরেই বের হওয়ার নাম নিত না। কখনো কখনো তো সে গান চালিয়েই টয়লেটে ঘুমিয়ে পড়তো। এগুলো সব কিছুই সবিতা দেবীর জানা ছিল। তাই সে বাথরুমের কাছে গিয়ে বলে, এই কি হলোটা কি তোর? তুই 1 ঘন্টা ধরে টয়লেটে কি করছিস বলতো? ছি 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 ছি, কি বাজে ব্যাপার। এই মেয়েটা এতক্ষণ টয়লেটের মধ্যে কিভাবে থাকে কি জানি। ওহ মা, তুমিও না এমন করে বলছো যেন তুমি কিছুই জানো না। মানুষ টয়লেটে কি করতে আসে শুনি, আর আমিও সেটাই করছি। তুই একটু চুপ কর, আমার আর মুখ খোলাস না। ঘন্টার পর ঘন্টা মানুষ টয়লেটে বসে থাকে না, আর তুই ওখানে কি করতে যাস সেটা আমার ভালোভাবেই জানা আছে। দূর, আমারই যত জ্বালা হয়েছে, এখন তো দেখছি এরা শান্তিতে পটিও করতে দেবে না। এই বলে মালা টয়লেট থেকে বেরিয়ে আসে ও সে রেডি হয়ে লাবণী দেবীর সামনে যায়। মালাকে দেখতে খুবই সুন্দর ছিল, তাই রমেন ও তার মা লাবণী দেবীর তাকে পছন্দ হয়ে যায় এবং কয়েকদিনের মধ্যেই সমস্ত রীতিনীতি মেনে তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। বিয়ের পর তাদের সব কিছুই ঠিকঠাক কাটছিল। এমনই একদিন, বৌমা, আজ তুমি রান্নাটা করো তো, আমি রান্না চাপিয়ে এসেছি, কিন্তু আমার খুব জোরে পটি পেয়েছে, আমি একবার টয়লেট হয়ে আসছি। এই না না না, আপনি আগে যাবেন না। এই দেখুন, আমি জল নিয়ে বেরিয়ে পড়েছি, আমারও খুব জোরে পটি পেয়েছে, আমি আগে পটি করে নিই। এখন না বললেও বিপদ, তাহলে বাইরে বলে বেড়াবে আমাদের একটা বাথরুম, আর তাতে করে আমাদেরই বদনাম হবে। আচ্ছা ঠিক আছে বৌমা, তোমার যখন খুব জোরে পটি লেগেছে তুমি আগে যাও, আমি বাইরে অপেক্ষা করছি। এটা শোনার পর মালা আর দেরি না করে বাথরুমের মধ্যে চলে যায়। এরপর সে শান্তির সঙ্গে বসে বসে পটি করতে থাকে। পটি করে কি শান্তি! আমার তো টয়লেটে ঢুকলেই ভালো লাগে। হালকা সাবানের গন্ধ, কোনো কাজ কাম নেই, আর কারোর হাঁক ডাকও নেই, আর তাই তো আমার টয়লেটে ঢুকলে বের হতেই মন চায় না। কি হলো বৌমা, তাড়াতাড়ি বের হও, আমার প্রেশার খুব জোরে এসেছে, আমি আর থাকতে পারছি না। মা, আমার পেট খারাপ আছে, পটি করতে একটু সময় লাগবে, আপনি একটু চেপে রাখুন, আর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে এসে দেখে নিন। এ মা, ছি ছি, এ কি কথাবার্তা? আমি আবার টয়লেটের ভিতরে ঢুকতে যাবো কেন? তুমি সারাদিন বসে বসে পটি করো, আমি বরং অন্য কোথাও ব্যবস্থা করে নিচ্ছি। এই বলে লাবণী দেবী তাদের পাশের বাড়ির বৈশাখী দেবীর বাড়িতে টয়লেট করতে চলে যায়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। মালা এখনও একইভাবে টয়লেটে দীর্ঘক্ষণ সময় কাটাতো, আর এগুলো দেখে লাবণী দেবীর মনে মনে খুব রাগও হতো, কিন্তু তাদের একটিমাত্র বাথরুম হওয়ায় সে কিছু বলতেও পারতো না। এমনই একদিন লাবণী দেবীর কিছু বান্ধবী তাদের বাড়িতে আসার কথা ছিল। তখন, এই যে বৌমা, শুনছো, আজ আমাদের বাড়িতে অতিথি আসবে, তাই রান্না বান্না কাজ কাম একটু বেশি হবে। এখন আবার যেন তুমি ফাঁকিবাজদের মতো টয়লেটে গিয়ে বসে থেকো না। এ তো ভারী মুশকিলে পড়লাম। এরা মনে করছে আমি ইচ্ছা করে টয়লেটে বসে থাকি। আমার কি সমস্যা সেটা আমিই জানি। কি হলো, আমি কি বললাম শুনেছো তো, নাকি আবারও রিপিট করতে হবে? না মা, আমি শুনেছি, এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, দেখবেন আমি বাড়ির সব কাজ করে নেব। মালার কথা শুনে লাবণী দেবীর দুশ্চিন্তা দূর হয় ও সে বাড়ির মধ্যে চলে যায়। এদিকে মালাও রান্নাঘরের মধ্যে চলে যায়।
এবং সে রান্না করতে শুরু করে দেয়। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এমনই হঠাৎ করে মালার খুব জোরে পটি পায়। তখন এ বাবা, এখন কি হবে কি জানি, মাকেও তো এখানে দেখতে পাচ্ছি না, আমার খুব জোরে পটি পেয়েছে, এখন যদি পটি করতে না যাই তাহলে এখানেই হয়ে যাবে। এই বলে মালা তাড়াহুড়ো করে টয়লেটের দিকে এগিয়ে যেতে থাকে। তাকে এভাবে যেতে দেখে লাবণী দেবী মনে মনে ভাবে, না, আজ বৌমাকে কোনো মতেই পটি করতে যেতে দেব না। আমি আগে গিয়ে টয়লেটে বসে থাকবো, সে আমার পটি হোক কিংবা নাই হোক। আমি জানি বৌমা কাজ করার ভয়েই পটি করতে যাচ্ছে, আর ওখানে গিয়ে পটি করার নাম করে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। এই মনে করে লাবণী দেবী আগেই টয়লেটের মধ্যে গিয়ে বসে থাকে। এদিকে মালার তখন খুব জোরে পটি পেয়েছিল, তাই সে বলে, মা প্লিজ বাইরে বের হন, আমার খুব জোরে পটি পেয়েছে। তোমার জোরে পটি পাক কিংবা আস্তে তা আমি দেখতে যাব না, এখন আমি এসেছি মানে আমি পটি করেই এখান থেকে বের হব। রোজ রোজ তুমি কাজের ভয়ে নাটক করে টয়লেটে বসে থাকো, আর সেটা আমি ভালো করেই জানি। এক প্রকার দেখতে গেলে লাবণী দেবী ইচ্ছা করেই সেদিন এরকম করছিল, আর সেটা মালাও বুঝে গিয়েছিল। এদিকে মালার অবস্থা আরও খারাপ হয়ে পড়ছিল, আর তাই সে পটি আটকাতে না পেরে সেখানেই পটি করে ফেলে। ঠিক তখনই সেখানে রমেন চলে আসে। ও সে মালাকে এভাবে পটি করতে দেখে বলে, এ বাবা, ছি ছি, কি বিচ্ছিরি ব্যাপার, তুমি এখানে পটি করছো কেন? তোমার কি একটু লজ্জা নেই নাকি? না নেই, আমি পটি চেপে রাখতে পারিনি তাই এখানে করে দিয়েছি। এখন তুমিই বলো, তোমার মা যদি জোর করে ঢুকে বসে থাকে তাহলে আমি কি করব, যেখানে আমাদের একটা মাত্র বাথরুম। কেন চাপতে পারবে না? সেদিন তো আমায় বেশ বলেছিলে আপনি চেপে রাখুন। তাহলে শোন রমেন। এই বলে লাবণী দেবী তার ছেলেকে প্রথম থেকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলতে থাকে। কিভাবে সে একটি বাথরুমের বাহানা করত, কিভাবে কাজের ভয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকত, সমস্ত কিছুই সেদিন লাবণী দেবী রমেনকে বলে। সব কিছু শোনার পর রমেন আসল ব্যাপারটি বুঝতে পারে ও সে বলে, দেখো, আমি বলছি না যে মা যেটা করেছে সেটা ঠিক করেছে, কিন্তু এই সমস্ত জরুরি ক্ষেত্রে একে অপরকে বাহানা নয়, বরং সহযোগিতা করা উচিত। তুমি যদি মাকে সেদিন সহযোগিতা করতে তাহলে মাও হয়তো আজকে তোমাকে সহযোগিতা করত। এখন আশা করছি তোমার সঙ্গে একই ঘটনা ঘটায় তুমি সেটা ভালোভাবেই বুঝে গিয়েছো। রমেনের কথা শুনে মালা তার ভুল বুঝতে পারে এবং সে তার ভুলের জন্য সকলের কাছে ক্ষমাও চেয়ে নেয়। এরপর থেকে মালার আগের মতো একটি বাথরুমের বাহানা দেখায় না, আর না সে বাথরুমে গিয়ে বসে থাকে। এভাবে করলে লাবণী দেবীরও তাকে নিয়ে আর কোনো সমস্যা থাকে না এবং তারা সকলে মিলে হাসি খুশি সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করো, ও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।